ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। নমস্কার, আমি পার্থ। আমাদের চ্যানেল ফ্যাবুলাস টেলসে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য বিশ্বজিতের গোয়েন্দা ও ভৌতিক কাহিনী সমন্বয়ে লেখা গল্প শেষ বিচার। এই গল্পের মাধ্যমে আপনারা শুনবেন কিভাবে এক বিশিষ্ট গোয়েন্দা তার কেসের ইনভেস্টিগেশনের মধ্যে এমন কিছু অতি প্রাকৃতিক খুঁজে পাবে যা সম্পূর্ণ বিষয়কে একাধারে অলৌকিক ও অপরদিকে অবর্ণনীয় করে তুলবে। তবে কি সেই টুইস্ট, তা জানতে হলে আপনাকে পুরো গল্পটা তো শুনতেই হবে। আজকের গল্প পাঠে সুদীপ ও মিস্টার মজুমদারের চরিত্রে সুরঞ্জন। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, শেষ বিচার। ঘুমন্ত অবস্থায় কোনোভাবে ফোনটা ধরলেন মিস্টার মজুমদার। হ্যালো হ্যালো, অনুজিৎ মজুমদার স্পিকিং। কে বলছেন? হ্যালো হ্যালো মিস্টার মজুমদার, আমি মহেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল বলছি। আই নিড ইউর হেল্প। কলেজের নামটা শুনেই যেন চমকে উঠলেন মিস্টার মজুমদার। তারপর বলে উঠলেন, ও হ্যাঁ, বলুন, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? গত কয়েক মাসেই আমার কলেজে প্রায় খুন হয়েই চলেছে। পুলিশও কিছু করতে পারছে না, কোনোভাবেই বুঝতে পারছে না কিভাবে হচ্ছে খুন, কে করছে খুন। আপনি আপনি প্লিজ আমাদের হেল্প করুন, প্লিজ প্লিজ হেল্প করুন। মিস্টার মজুমদার একটু ব্যস্ত হয়ে বলে উঠলেন, আপনি 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 শান্ত হন প্লিজ। আমি আমি কাল সকালে রওনা হচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, প্লিজ কাম ডাউন। মিস্টার অনুজিৎ মজুমদার কলকাতার খুবই সাধারণ পরিবারের ছেলে। মহেন্দ্রনাথ কলেজে 2017-2020 শিক্ষাবর্ষের অ্যানথ্রোপোলজির ছাত্র ছিলেন তিনি। ছোটবেলা থেকেই ডিটেকটিভ হওয়ার তার খুব ইচ্ছে, তাই নিজের থেকে প্রাইভেটে অনেক কেস হ্যান্ডেলও করেছেন। আর এখন তার ওই স্বপ্নটাই বিরাট আকার ধারণ করেছে। কলকাতার সবচেয়ে বড় গোয়েন্দাদের একজন হলেন মিস্টার অনুজিৎ মজুমদার। তাই এবারে যখন নিজের কলেজেই তার সাহায্যের প্রয়োজন, তখন আর দেরি করেননি তিনি। দ্রুততার সাথেই নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে রেডি হতে শুরু করলেন। সকালবেলা 5টার সময় বাস ধরলেন মিস্টার মজুমদার মহেন্দ্রপুর কলেজের উদ্দেশ্যে। শিলিগুড়ির খুবই নামকরা কলেজ হলো মহেন্দ্রনাথ কলেজ। যথাসময়ে বাস ছাড়ল শিলিগুড়ির উদ্দেশ্যে। হঠাৎ ওনার চোখ পড়ল ওনার সামনে বসে থাকা একটা কাপলের ওপর, আর মনে পড়ল নিজের কথা। সালটা তখন 2018, দ্বিতীয় বর্ষের ছাত্র মিস্টার মজুমদার। ঠিক 10টা 15-তে শ্রেয়া এসে ঢুকলো ক্লাসরুমে। ক্লাস শুরু হলো, স্যার এসে ঢুকলেন। প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেছে, এমন সময় হঠাৎই ঘেমে নিয়ে স্নান হয়ে অনুজিৎ এসে দাঁড়ালো ক্লাসের সামনে। মে আই কাম ইন স্যার? তারপরে এই কিছু তীব্র কর্কশ বাক্য ছুটে এলো তার দিকে। ও তুমি প্রতিদিনের মতো আজকেও লেট? ইয়ার কি হচ্ছে এটা? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? একদম ঢুকবে না, বেরিয়ে যাও এক্ষুনি, বেরিয়ে যাও, ইডিয়েট কোথাকার। ক্লাসরুমে ঢোকার অনুমতি না দিয়ে স্যার তাকে বের করে দিলেন। অনুজিতের এটা প্রতিদিনের অভ্যেস। সকাল সকাল সে কিছুতেই উঠতে পারে না, তাই সময় মতো কলেজে ঢোকাও হয় না। তবে এই নিয়ে তার কোনো আক্ষেপও নেই, কারণ ক্লাসে শ্রেয়া আছে। শ্রেয়ার প্রতিদিনের ডিউটি এটাই যে সে নিজে তো ক্লাস করবেই, আর অনুজিৎকেও প্রতিদিনের সব লেখা গুছিয়ে দেবে। ক্লাস শেষ হতেই শ্রেয়া এসে বসলো লাইব্রেরিতে। অনুজিৎ এসে বসলো তার পাশে। কিছুক্ষণ চুপ থেকে অনুজিৎ বলল, কিরে, আবারও রাগ করলি নাকি? আরে বাবা, ভুল হয়ে গেছে, আর হবে না রে। আসলে আজও চেষ্টা করেছিলাম, কিন্তু উঠতে পারিনি রে। তা উঠবে কি করে? সারা রাত ইনভেস্টিগেশন, কেস এসব নিয়ে পড়ে থাকলে পড়াশোনার সময় পাবি কি করে? আরে সত্যি বলছি রে, কাল রাতে নতুন কেসটা পড়তে পড়তে কখন ভোর হয়ে গেল
বুঝলি, মানে আর হবে না, সত্যি বলছি। আর কত মিথ্যে বলবি বলতো? তুই থাক, আমি চললাম। শ্রেয়া উঠতে যাবে এমন সময় তার মাথার চুল টেনে ধরল অনুজিৎ। শ্রেয়া আরও রেগে গেল। তারপর শ্রেয়াও মেরে বসলো তাকে। এমন খুনসুটি চলতেই থাকতো তাদের মধ্যে। কিন্তু পরের দিন আর কলেজে এলো না অনুজিৎ। শ্রেয়া সারাদিন তার জন্য অপেক্ষা করলো। অনুজিতের ফোনও বন্ধ। সে অনেকবার চেষ্টা করলো, কিন্তু আওয়াজ পেল সুইচড অফ। সারাটা দিন অনুজিৎকে ছাড়া দিব্যি কলেজে ক্লাস হলো, কোনো সমস্যা হলো না। সময়ের নিয়ম মেনে সবই চলল, কিন্তু শ্রেয়ার দিনটা যেন থমকে গেল। আজকের পরিবেশটা বড্ড শান্ত, কিন্তু শ্রেয়ার মন বিচলিত হয়ে উঠল। কিছু করেই কিছু হলো না। সে আজ একবারও কিন্তু ক্লাসে মন দিতে পারেনি। যেন অনুজিতের সেই খুনসুটি, খামখেয়ালি সব কিছু, এবং অনুজিতের অনুপস্থিতি অনুভব করলো এই প্রথম সে। এই প্রথম যেন সব কিছু সঠিক হয়েও বেঠিক হয়ে গেল। এই প্রথম সে মনে মনে একটা আলাদা অনুভূতি অনুভব করল। কলেজ শেষ হতেই সে ছুটল অনুজিতের বাড়ি। বাড়ি পৌঁছে বেল বাজাতেই দরজা খুলে বেরিয়ে এলো অনুজিৎ। আরে তুই তুই এখানে কি করছিস? আজ কলেজ এলি না কেন? আর তোর ফোনই বা বন্ধ কেন? কোথায় ছিলিস তুই? আরে এক এক করে প্রশ্ন কর, প্রশ্নের ফুলঝুরি ছুটছে তো তোর মুখ দিয়ে। ভিতরে আয়, বস, এবার বল। আরে মা বাবা আজ একটু বেরিয়েছে, তাই মা বললো আজ আর কলেজে যেতে হবে না, তাই আর যাইনি। তা সেটা আগেই আমাকে জানালে হতো। আমি তো ভাবলাম তোর কিছু হয়েছে। কি ভাবলি, মরে গেছি? শ্রেয়া হাত দিয়ে মুখ চেপে ধরল অনুজিতের। আরে কুল কুল বাবা কুল, আমি তো এমনি বললাম। সেই দিন প্রথম শ্রেয়া বুঝতে পারলো এটা শুধু বন্ধুত্ব নয়, এটা তার চেয়েও বেশি কিছু। তারপর এমন করেই চলতে থাকলো তাদের খুনসুটি আর বন্ধুত্ব। তারপর ধীরে ধীরে কলেজ শেষ হলো, কিন্তু কেউ নিজের মনের কথা একে অপরকে বলতে পারল না। যে যার পথে এগিয়ে গেল। আগের মতো এখন আর দেখা হয় না শ্রেয়া আর অনুজিতের, কিন্তু ফোনে যোগাযোগ আছে, তাও নামমাত্র। কেউই কাউকে আর সময় দিতে পারে না। তবে দুজনেই প্রতিদিন একবার করে হলেও একে অপরকে নিয়ে ভাবে, স্বপ্ন দেখে, কিন্তু কিছুই বলতে পারে না। তারপর কলেজ শেষের প্রায় 6 মাস পর হঠাৎ একদিন অনুজিতের ফোন আসে শ্রেয়ার কাছে। ফোনটা ধরতেই ওপার থেকে ভেসে আসা কণ্ঠ শ্রেয়ার মনকে যেন বৃষ্টির জলের মতো স্নিগ্ধ করে দিল। হঠাৎই সে তৃপ্তি অনুভব করতে শুরু করলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, কিরে কেমন আছিস? ভালো তো? ভালো, তুই? আরে ভালো ভালো। শোন না, সামনের সপ্তাহে বুধবার দিন দেখা করবি তো? তোর সাথে অনেক কথা আছে। আর তো যোগাযোগই রাখিস না, মনে করে আসিস। তারা আছে, হ্যাঁ রাখছি আজকে। হ্যাঁ, ওকে। আরে শোন আমার কথাটা, আমার সময় হবে কি না। শ্রেয়া মনে মনে বলে উঠল, পাগলটা এখনো পাল্টায়নি, সেই একই রয়ে গেল। তবে অনুজিতের কথা শুনে তার মনের স্বপ্নগুলো যেন আর একবার ফুটে উঠল, যেন স্বপ্নগুলো ডানা মেলে উড়ে চলেছে। শ্রেয়াও ঠিক করলো দেখা করবে সে। সেই দিন নিজের মনের সব কথা সে বলবে অনুজিতকে। আর অনুজিতও মনে মনে একই কথা ভাবতে লাগলো, দেখা হলেই সে সব বলবে। হঠাৎ বাসটা ব্রেক মেরে দাঁড়িয়ে গেল। মহেন্দ্রপুর কলেজ, মহেন্দ্রপুর কলেজ, নামুন নামুন, মহেন্দ্রপুর কলেজ। বাস থেকে নেমেই মিস্টার মজুমদার দেখলেন বড় বড় করে লেখা মহেন্দ্রপুর কলেজ শিলিগুড়ি। তারপর নিজের সব জিনিসপত্র নিয়ে তিনি এগিয়ে চললেন কলেজের ভেতরে, প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে। কিছুটা এগিয়ে গিয়েই মিস্টার মজুমদারের নজর পড়ল যে প্রিন্সিপাল হেড অফিসের গেটের পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তার গায়ে সাদা জামা আর চোখে মোটা চশমা। তাকে দেখে মজুমদারবাবুর এক মুহূর্তও চিনতে সময় লাগলো না যে তিনি আর কেউ নন, প্রিন্সিপাল স্যার। এবং ওনার সঙ্গে শ্যাম বর্ণের একটি ছেলে দাঁড়িয়েছিল। তার গায়ে টি শার্ট, উস্কো খুস্কো চুল। তারপর প্রিন্সিপাল স্যার এগিয়ে এলেন এবং বলতে লাগলেন, আসুন মিস্টার মজুমদার, আপনার আসার সময় কোনো প্রবলেম হয়নি তো? পাশ থেকে হঠাৎ কানাই বলে উঠল, দেন বাবু, আপনার ব্যাগগুলো দেন, আমি নিয়ে যাচ্ছি।
দেখুন, এই ছেলেটির নাম কানাই। আজ থেকে এই আপনার সাথে সাথে সবসময় থাকবে। আপনার সব কাজকর্ম ওই করবে। তবে স্যার, তাড়াতাড়ি যদি এই সমস্যাটার সমাধান করা হয় তাহলে ভালো হয়। আমিও সেটাই চেষ্টা করব, কিন্তু আমাকে আগে পুরো কেসটা পড়তে হবে। আর তার চেয়েও বড় কথা, স্যার প্লিজ আমাকে আপনি বলবেন না। আমি আপনারই স্টুডেন্ট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন রুমে যাও, রেস্ট নাও। কানাই ব্যাগ নিয়ে চলতে লাগলো, আর পেছনে মিস্টার মজুমদার। রাস্তায় যাওয়ার সময় কানাই বললে, কি যে হচ্ছে বাবু কে জানে, আমাদের কলেজে কার যেন খারাপ নজর পড়ছে। আচ্ছা, কতদিন ধরে এরকম খুন হচ্ছে, আর এই কেসটা হ্যান্ডেল করছেন কে? বেশ অনেক দিন ধরেই এমন হচ্ছে বাবু। এতদিন এইখানকার পুলিশ অফিসাররাই কাজ করছিলেন, কিন্তু কিন্তু লাভ তো কিছু হইল না। এই তো গত মঙ্গলবার আবার প্রাণ হারালো থার্ড ইয়ারের এক ছাত্র। তবে আপনি আসবেন শুনে থানা থেকে পুলিশ অফিসার আসবেন বলেছেন, এই তিনি এলেন বলে। তারপর মিস্টার মজুমদার পৌঁছলেন তার রুমে। ঠিক তার পাশের রুমেই কানাই থাকবে। তার ব্যাগপত্র রেখে কানাই গেছে খাবার আনতে। এদিকে মিস্টার মজুমদার নিজের জিনিসপত্র সব ঠিক করতে করতে ব্যাগ থেকে বের করলেন একটা ফটো। সেটা আর কারো নয়, শ্রেয়ার। ছবিটা হাতে নিতেই তার মনে পড়ল যে দিনটা ছিল জুনিয়রদের ফ্রেশার্স পার্টি। তাই সবাই এসেছে নিজের মতো করে সেজে। অনুজিত তাই এসেছে পাঞ্জাবি পরে, কিন্তু আজ সবাই এলেও সে কোনোভাবেই শ্রেয়াকে খুঁজে পেল না। তার বন্ধুদেরও জিজ্ঞেস করলো, কিরে, তোরা কেউ শ্রেয়াকে দেখেছিস? না রে ভাই, সকাল থেকেই তাকে দেখতে পাইনি। মনে হয় আজকে আর আসবে না। আসবে না? আজ সবাই আনন্দ করবে আর শ্রেয়া আসবে না? এটা যেন ঠিক মেনে নিতে পারলো না অনুজিৎ। তাই চুপ করে বসে পড়ল সে। হঠাৎ একটা পায়ের তোড়ার আওয়াজ ভেসে এলো অনুজিতের কানে। মুখ তুলতে সে দেখতে পেল আকাশি রঙের শাড়ি পরা, খোলা চুলে এক অপরূপ সুন্দরী রূপে তার সামনে দাঁড়িয়ে আছে শ্রেয়া। গলায় তার দেওয়া নেকলেস। সব মিলিয়ে যেন স্বর্গের পরী তার সামনে এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের জন্য তার মুখ থেকে কোনো ভাষা বেরোলো না। এই অনুজিৎ, কি রে, কিছু বলছিস না কেন? কেমন লাগছে আমাকে? কি হলো, কিছু তো বল। একটু মজা করেই বলল, ভালোই লাগছে, শুধু ময়দাটা একটু কম লাগালেই পারতি। দূর, ভালো লাগে না, যা তো, তোর সাথে কোনো কথা নেই। আরে আরে, তুইও রাগ করিস। আরে খুব সুন্দর লাগছে তোকে আজ। চল, তোর একটা ছবি তুলে দিই। আসুন স্যার, আসুন, বাবু এইমাত্রই এলেন। বাইরের আওয়াজ শুনে হাতের থাকা ছবিটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে বেরিয়ে এলেন মিস্টার মজুমদার। আর দেখলেন বছর 26-27 একজন পুলিশ অফিসার এসেছেন, আর তার হাতে একটা মোটা ফাইল। মিস্টার মজুমদার ফাইলটা নিয়ে দেখতে লাগলেন আর বললেন, বসুন বসুন। আচ্ছা, কোনো কিছু কি লক্ষ্য করেছেন যেটা সব কিছুতেই আছে? না স্যার, তেমন কিছুই নয়। সবার কোর্স অফ ডেথটা হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক? স্ট্রেঞ্জ। হ্যাঁ স্যার, কিন্তু পুরো শরীরে আঁচড় কাটার দাগ, ঘরের তলায় কালো কালো দাগ, ঠিক যেন কেউ কোনো কিছু দিয়ে একটা জোর আঘাত করেছে। আবার কোনোবার তো ওই মাথায় প্রচুর আঘাতের দাগও ছিল। মাথার চুলগুলো যেন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এটা বুঝতে পারছি না যে এত কিছুর পরও হার্ট অ্যাটাক কীভাবে হতে পারে। আচ্ছা, আপনি যান, আমি একটু ফাইলটা দেখব। ঠিক আছে স্যার, তবে যে কোনো সময় আমাকে কল করবেন, আমি চলে আসবো। আসলে এই কেসটা যেন কোনোভাবেই সলভ হতে চাইছে না। বুঝতেই তো পারছেন কতটা চাপ থাকে আমাদের উপর। এই বলে অফিসার বেরিয়ে গেলেন। আগে বাবু, আপনার খাবারটা অনেকক্ষণ ধরেই হয়ে গেছে, এইবার না খেলে তো নষ্ট হয়ে যাবে। আপনি খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, খাবারটা খেয়ে নিচ্ছি। তারপর একটু বেরোবো দুজনে, বুঝলেন? অনেক দিন ক্যাম্পাসটা দেখা হয়নি, কত কিছুই না বদলে গেছে। আগে বাবু, তা যা বলেছেন, আপনি খেয়ে নিন,
আমি আপনাকে নিয়ে যাব। যেমন কথা তেমন কাজ। খাওয়া দাওয়া করার পরই দুজনে বেরিয়ে পড়লেন। কলেজ প্রায় শুনশান, নীরব, কেউ সেইভাবে নেই। আসলে সবাই আতঙ্কিত। আছে বলতে কলেজ হস্টেলের কিছু ছাত্রছাত্রী। এই সমস্ত ঘটনার জেরেই বেশ কিছুদিন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। কলেজের মধ্যে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে মিস্টার মজুমদার বললেন, আচ্ছা কানাই, ঠিক কিভাবে ঘটনাগুলো ঘটে তুমি আমায় বলতে পারবে? হ্যাঁ, কেন পারবো না বাবু? যখনই কেউ না কেউ মারা যায় তাদের মধ্যে একটা বিষয় কিন্তু একই, তা হলো ওই আঁচড়ের দাগ আর আর মৃতদেহগুলোর চোখ মুখ। মরাগুলোর চোখ মুখে ভয়ের সাপ স্পষ্ট বোঝা যায় বাবু। আমার মনে হয় মানে আহা, অত কিন্তু কিন্তু করার কিছু নেই কানাই, তুমি নির্দ্বিধায় বলো। আমার কি মনে হয় জানেন বাবু, ছেলেগুলো মারা যাওয়ার আগে এমন কিছু দেখছে যারা আতঙ্ক এরা সহ্য করতে পারেনি। আমার তো মনে হয় ও ভূতে মারছে বাবু, ভূতে। হা হা করে হেসে ওঠেন মিস্টার মজুমদার। কি ভূত? লজ্জায় মুখ নুইয়ে নেয় কানাই। তারপর বলে, আর একটা জিনিস বাবু, হ্যাঁ কি? এইটা হয়তো কেউ সেইভাবে জানে না। হয়তো আমার আগেই বলা উচিত ছিল পুলিশকে, কিন্তু বলতে পারিনি। তার জন্যে আমি ক্ষমা চাইছি বাবু। আচ্ছা হয়েছে হয়েছে, তুমি আসল কথা এসো তো। কানাই গলা খাঁকড়িয়ে কিছু গোপন কথা বলার ভঙ্গিতে শুরু করলো। মানে বাবু, যতজন ছেলে এখন অবধি মারা গেছে তারা সবাই প্রেম করত। পাগল টাগল হয়ে গেছো নাকি তুমি? কলেজ স্টুডেন্ট, প্রেম তো স্বাভাবিক ব্যাপার। না বাবু, খুন হয়ে যাওয়া প্রত্যেক ছেলের প্রেমিকা এই কলেজেরই ছাত্রী। ভুরুগুলো হালকা কুঁচকে আসে মিস্টার মজুমদারের। মানে তুমি বলতে চাইছো এটা সেই সমস্ত ছেলেদের সাথেই হচ্ছে যাদের প্রেমিকা বর্তমানে এই কলেজের ছাত্রী, কি তাই তো? একদম তাই বাবু। স্ট্রেঞ্জ, বাট ইট মে বি আ গুড পয়েন্ট। থ্যাংক ইউ কানাই। আবার তারা এগোতে থাকলো। কিছু দূর যাওয়ার পরেই থমকে যান মিস্টার মজুমদার। কিছু একটা আবারও স্মৃতিতে আঘাত হানে মিস্টার মজুমদারের। সেটা আর কিছুই নয়, কলেজের ক্যান্টিন। সামনের এই ক্যান্টিনটার সাথে কত অতীতের স্মৃতি জড়িয়ে আছে তার। এই কয়েক বছরে অনেক কিছু পাল্টে গেছে। শুধু পাল্টায়নি অনুভূতি, স্মৃতি, বন্ধুত্ব আর ভালোবাসা। আচ্ছা আপনারাই বলুন তো, ভালোবাসা কি পাল্টায়? বোধ হয় না। সম্পর্ক হোক বা না হোক, কত অনুভূতি দেওয়ালের বুকে আটকে থাকে, ঠিক আকাশের পেঁজা মেঘের মতো, যা কখনো কখনো অপ্রাপ্তির পিছু টানে বৃষ্টি হয়ে নামে। হঠাৎই তার মনটা বিষাদের সুর গাইতে লাগলো, আর মনে পড়ে গেল, এনে তোর কফি আর ব্রেড। থ্যাংক ইউ। আশীর্বাদ করি, খুব সুন্দরী বউ হোক তোর। আরে ফালতু বলিস না তো, আমাকে নোটসগুলো দে, অনেক কাজ আছে আমার। দিচ্ছি বাবা দিচ্ছি, তার আগে তুই কফিটা খেয়ে দেখ। একটু অধিকার নিয়েই জোর করে অনুজিৎকে খাওয়ালো শ্রেয়া। ইস কি মিষ্টি, ধুর ধুর, নিয়ে যা আমার থেকে। একটু রেগেই বলে উঠল, হ্যাঁ, মিষ্টি ভালো লাগবে কেন? সারাদিন তো কেস আর ইনভেস্টিগেশন, তার সঙ্গে কালো চা, তুই কি বুঝবি? রেগে সব কিছু ফেলে পালিয়ে যেতে লাগলো শ্রেয়া। ঠিক তখনই অনুজিৎ পেছন থেকে ডেকে বলল, আরে আরে তুই কোথায় চললি? আরে নোটসগুলো একটু বুঝিয়ে দিয়ে যা। আরে শোন শোন না। বাবু বাবু বাবু, শুনতে পাচ্ছেন? হতমম্ব হয়ে উত্তর দিলেন, হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। তখন থেকে তো ডাকছি, কোনো সারা শব্দ করছেন না। অন্ধকার হয়ে গেল বাবু, এইবারে তো আমাদের ফিরতে হবে, চলুন। তারপর দুজনে মিলে এগোতে লাগলেন রুমের দিকে। কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ চারপাশের আলোগুলো নিভে গেল। চারিদিক ঘুটঘুট করে অন্ধকারে ছেয়ে গেল। এই যা, মনে হয় কারেন্টটা চলে গেল।
এইভাবে প্রতিদিন কারেন্ট যাওয়াটা যেন স্বভাব হইয়া গেছে বাবু। এইবার এই অন্ধকারেই আমাদের ফিরতে হবে। হ্যাঁ, যা অন্ধকার, রাস্তাটাই খুঁজে পাওয়াটাই কষ্টের ব্যাপার। আকাশেও একটা তারা দেখতে পাওয়া যাচ্ছে না। চলো সাবধানে চলি। দুজনে কোনোভাবে রুমে পৌঁছলো। তারপর একটু পরেই কারেন্ট চলে এলো। আবার চারিদিক আলোয় আলোকিত হয়ে গেল। ওহ, শান্তি! কানাই, আলো আসতে যেন আলাদাই শান্তি এলো। যা বলেছেন বাবু। আসুন খেয়ে দিন, আমি আপনাকে খেতে দিয়ে একটু পূজা দেখতে যাব। পুজো? কিসের পুজো? হ্যাঁ বাবু, আমাদের বাড়ির পাশেই হয় চণ্ডী পুজো। আজ অমাবস্যার দিন কি না? আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন, আমি সকাল সকাল চলে আসব। আর আর প্রসাদ আনবো আপনার জন্য। ঠিক আছে, সাবধানে যাও, আর মনে করে আমার জন্যে প্রসাদ নিয়ে আসবে কিন্তু, না হলে তোমার খবর আছে। একটু পরেই কানাই চলে গেল। এদিকে খাওয়ার পর একটু কেসের ফাইলটা নিয়ে পড়তে লাগলেন মিস্টার মজুমদার। তার একটু পরেই ঘুমিয়ে পড়লেন। সকাল হতে না হতেই মজুমদার বাবুর কানে ভেসে এলো কানাইয়ের আর্তনাদ। বাবু, বাবু, বাবু শিগগিরি উঠুন বাবু, সর্বনাশ হয়ে গেছে বাবু, বাবু। কি হয়েছে? আরে, তুমি এরকম করে হাঁপাচ্ছ কেন? হ্যাঁ বাবু, সর্বনাশ হয়ে গেছে। খুন, খুন, আমারও খুন হয়েছে কলেজে। হোয়াট? কি বলছো? খুন? কোথায়? কখন? আর কোনো কিছুই বলতে হলো না। তক্ষুনি ঘটনাস্থলের দিকে রওনা দিলেন মজুমদারবাবু। ঘটনাস্থল পুরোটাই পুলিশে ঘিরে রেখেছে। কোনোভাবেই কাউকে বডির পাশে যেতে দেওয়া হচ্ছে না। মিস্টার মজুমদারকে দেখে পুলিশ ইন্সপেক্টর অনুপমবাবু এগিয়ে এলেন আর বললেন, আসুন স্যার, আমরা আপনার আসার আগেই পরিস্থিতিটা কন্ট্রোল করে রেখেছি। প্রথম নজরে বডির দিকে তাকিয়েই যেন অবাক হয়ে গেলেন মজুমদারবাবু। পুরো শরীরটা জুড়েই যেন হিংস্র পশুর আঘাতের মতো দাগ, নখের দাগ। মাথার চুলগুলো মাঝে মাঝেই যেন খুঁড়ে তুলে নেওয়া হয়েছে। চোখের তলা থেকে রক্ত বেরোনোর দাগ। হাতের নখগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখেই মনে হচ্ছে যেন কেউ খুব পুরনো রাগের প্রতিশোধ নিয়েছে। আচ্ছা অনুপম বাবু, ছেলেটার সম্পর্কে কিছু জানা গেল? হ্যাঁ স্যার, ছেলেটি এই কলেজেরই স্টুডেন্ট, পিএইচডি করছিল ইংলিশের ওপর। গত পরশুই হস্টেলে এসেছে, আর কাল রাতের পর আর রুমে ফেরেনি। সকালে একজন স্টুডেন্ট খবর দিলে আমরা এসে দেখি এইসব। আচ্ছা, ছেলেটা নিশ্চয়ই গার্লফ্রেন্ড ছিল? এই যে স্যার, ইনি হলেন ছেলেটির বান্ধবী। বডিটাকে পুলিশ পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। আর এদিকে মজুমদারবাবু এগিয়ে গেলেন ছেলেটির প্রেমিকার দিকে। মজুমদারবাবুর নজর গেল পাশেই থাকা একটি গাছের তলায় বসে খুবই সুন্দরী দেখতে একটি মেয়ের ওপর। তার পুরো চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা কাঁপছে। অনেক কিছু বলতে চেয়েও যেন কিছু বলতে পারছে না। একটু সান্ত্বনা দিয়ে উনি বলে উঠলেন, দেখো, আমি জানি তুমি যা হারিয়েছো তা আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব। যে বা যারা এমনটা করেছে তাদের আমি ছাড়বো না। শুধু আমাকে একটু হেল্প করো। হ্যাঁ স্যার, বলুন কি জানতে চান। আচ্ছা, তোমাদের ঠিক কি হয়েছিল বলতে পারবে? আই মিন, কলেজের কারোর সঙ্গে ঝগড়া, কথা কাটাকাটি, আর তুমি কি কাউকে সন্দেহ করছো যেমন করতে পারে? না না স্যার, আমাদের সঞ্জয়কে সবাই ভালোবাসতো, আর আমাদের পুরো ডিপার্টমেন্টটাই জানতো আমাদের রিলেশনশিপের কথা। ইভেন সামনের মাসে আমাদের বিয়ে ছিল। তাই কালকে এই নিয়ে আলোচনা করছিলাম একসাথে বসে। ফিরতে একটু সন্ধ্যা হয়ে গেছিল। হঠাৎ থামিয়ে দিয়ে মজুমদারবাবু বললেন, ঠিক আছে, আমি যা বোঝার বুঝে গেছি, তুমি এবার আসতে পারো। স্যার, আপনি পারবেন না? পারবেন না আমার সঞ্জয়ের সঙ্গে যে এরকম করেছে তাদের শাস্তি দিতে? কি হলো স্যার, বলুন, বলুন না স্যার, বলুন। শান্ত হও, তুমি শান্ত হও প্লিজ। আই প্রমিস ইউ, আমি ওদের ছাড়বো না। সকাল গড়িয়ে বিকেল হলো। মজুমদারবাবু পৌঁছলেন ফরেন্সিক অফিসে। ফরেন্সিক ডাক্তারের কাছে বডির বিষয়ে জানতে চাইলে তিনি গম্ভীরভাবে জানালেন, খুব পুরনো শত্রুর প্রতিশোধ নিয়েছে, বুঝলেন? কেন বলুন তো? কারণ শরীরের যে হিংস্র আচরের দাগগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু আফটার ডেথ। আর খুব অবাক করা ব্যাপার হলো কজ অফ ডেথ।
কিন্তু এবারেও সেই হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক? কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ স্যার, খুব কাছের থেকে এমন কিছু দেখানো হয়েছে যেটার ফলে অ্যাটাকটা ঘটেছে। আর গায়ের আঁচড়ের দাগগুলো? প্রতিবারের মতো এবারেও একটি মেয়ের আঁচড় এটা। আর আমি ভুল না হলে মেয়েটির বয়স প্রায় 20 থেকে 30-এর মতো। সামথিং ইজ মিসিং, সামথিং ওয়েন্ট রং। ভাবতে ভাবতে মজুমদারবাবু ফিরলেন রুমে। ওনাকে দেখেই কানাই তাড়াহুড়ো করে থালা ভর্তি করে যেন কিছু নিয়ে এলো। বাবু, এই নেন, আপনার তো সারাদিন খাওয়াই হয়নি, এই নেন প্রসাদ খাইয়ে নেন। মজুমদারবাবু দেখলেন থালায় রয়েছে বেশ অনেক রকমের ফল আর অনেকটা খিচুড়ি, সঙ্গে 4-5 রকমের তরকারি আর খান 10 মিষ্টি। বাবা কানাই, এই যে বিশাল ব্যবস্থা! হ্যাঁ, আরে আমি একা খেতে পারবো না, তুমি তুলে নাও কিছুটা প্লিজ। ব্যবস্থা হবে না? আমাদের সব থেকে বড় পুজো এটাই, বছরের এই দিনটার জন্যই তো আমরা বসে থাকি। আপনি আপনি খেয়ে নেন। এই বলে কানাই চলে গেল রান্নাঘরের দিকে। মজুমদারবাবু শুরু করলেন খাওয়া, কিন্তু মনে মনে তার সবসময় চলতে লাগলো কেসটার কথা। খাওয়া দাওয়া শেষ করে আবারও বসলেন ফাইলগুলো নিয়ে। কলটা রিসিভ করতেই হ্যাপি বার্থডে শ্রেয়া, হ্যাপি বার্থডে। তুই কি আমাকে ঘুমোতে দিবি না রে? রাত 12টায় কল করতেই হবে তোকে প্রতিবার। এই, তোর ঘুম আসে না? আরে তোর জন্মদিন বলে কথা, আমার ঘুমানো চলে? তুই কাল আয় কলেজে, তোর হবে। পরের দিন সকালে অনুজিৎ তাড়াতাড়ি এসে কলেজে উপস্থিত হলো। সে সঙ্গে করে এনেছে শ্রেয়ার পছন্দের ফুলের বুকে। অপেক্ষা শুধু শ্রেয়ার। শ্রেয়া এলেই তাকে ফুলের বুকে দিয়ে অনুজিৎ বলবে তার মনের কথা। এত কিছু ভাবতে ভাবতে গেটের দিকে তাকাতেই দেখলো আসছে শ্রেয়া। শ্রেয়াকে দেখেই যেন এক আলাদাই শান্তি ছড়িয়ে গেল মনে। কিন্তু এ কি পেছন থেকে হাই স্পিড নিয়ে একটা বাইক কেন এগিয়ে আসছে শ্রেয়ার দিকে? ক্রমশই বাইকটা ধেয়ে আসছে। আর চুপ করে থাকতে পারল না অনুজিৎ। ছুটে যেতে লাগলো শ্রেয়ার দিকে আর আর্তনাদ করে চিৎকার করে বলল, শ্রেয়া সরে যাও, শ্রেয়া শ্রেয়া সরে যাও। আচমকা একটা ঝাঁকুনি অনুভব করলেন মজুমদারবাবু, আর তার কানের কাছে ভেসে এলো, কি হয়েছে বাবু? আপনি কি বলে যাচ্ছেন? ওয়া বাবু! ওহ, তুমি? তারপর লক্ষ্য করলেন চমকে ওঠাতে তার হাত লেগে ব্যাগের মধ্যে থাকা শ্রেয়ার ছবিটা পড়ে গেছে মেঝেতে। ছবিটা তুলতেই কানাই ছবিটাকে দেখেই যেন কেমন অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকলো। কিছু বলতে চেয়েও যেন বলল না। মজুমদারবাবু ছবিটা রেখে ফোনটা খুলতেই তার নজর গেল স্ক্রিনে থাকা ডেটটার দিকে। এ কি, আজও তো 31শে জুলাই, মানে আজ শ্রেয়ার জন্মদিন। তাই সবার আগে কল করলো শ্রেয়াকে। কিন্তু গত কয়েক বছরের মতো আজও একটা কথাই ভেসে এলো, মনটা আবারও খারাপ হয়ে গেল। এতদিনে কি একবারও শ্রেয়ার মনে পড়েনি তার কথা? কখনো কি মনে হয়নি কথা বলার? এত রাগ তার ওপর? না, আর এমন চলবে না। সে ঠিক করলো শ্রেয়ার বাড়ি যাবে। মনে মনে ভাবতে লাগলো, আজ তো শ্রেয়ার বার্থডে, আজ আমাকে দেখলে আর রেগে থাকতে পারবে না। যেমন ভাবা তেমন কাজ। মজুমদারবাবু রেডি হলেন যাওয়ার জন্য, কিন্তু কিন্তু কানাই যেন নিস্তব্ধ হয়েই বসে আছে। তিনি যাওয়ার সময় বলে গেলেন, কি এত ভাবছো কানাই? আসছি আমি, একটু কাজে বেরোবো, দুপুরে খাবো না, তুমি খেয়ে নিও। কিন্তু কানাই যেন কিছুই বলল না। মজুমদারবাবু এগিয়ে গেলেন শ্রেয়াদের বাড়ির উদ্দেশ্যে। আর 4 বছর পরে দেখা হবে ওদের, এটা ভেবেই মনটা খুশিতে হারিয়ে গেল। যাওয়ার সময় নিলেন শ্রেয়ার পছন্দের ফুল আর চকলেট। অটোটা থামতেই মজুমদারবাবু দৌড়ে গেলেন শ্রেয়ার বাড়ির উদ্দেশ্যে। আর যেন এক মুহূর্তও থাকা যাচ্ছে না শ্রেয়াকে না দেখে। দরজা খুললেন শ্রেয়ার মা।
সামনে অনুজিৎকে দেখে চমকে গেলেন উনি। কবে এলে বাবা তুমি? এতদিন পর মনে পড়লো আমাদের কথা। কেমন আছো তোমরা? ভালো আছি কাকিমা, আর শ্রেয়ার উপর রেগেও আছি খুব। আপনি বলুন তো, কতগুলো বছর কেটে গেল, তার এতই অভিমান যে একবারও আমাকে ফোন করতেও পারেনি। ওর হচ্ছে আজ। কোথায় শ্রেয়া? একটু ডাকুন না। একটু অবাক হয়ে বললেন, তুমি কি মজা করছো বাবা আমার সাথে? শ্রেয়া কোথায় মানে? মজুমদারবাবু কিছু বুঝতে পারলেন না কি বলতে চাইছেন উনি। ভদ্রমহিলা আবার বলতে লাগলেন, সেই দিনই তো শ্রেয়া তোমার সাথে দেখা করবে বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। ঠিক করেছিল যদি তুমি তার ভালোবাসার কথাটা মেনে নাও তাহলে সেদিনই ও তোমাকে বিয়ে করবে। তারপর থেকেই তো সে তোমার সাথে আছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সুইচ অফ বলছে। শ্রেয়া কোথায় বাবা? কোথায় আমার মেয়ে? এ কি বাইরে দাঁড়িয়ে আছে? কই, তাকে তো দেখতে পাচ্ছি না। কোথায় সে বাবা? কোথায়? নিমেষেই যেন পায়ের তলার মাটি সরে গেল মজুমদারবাবুর। এটা কি বলছেন উনি? শ্রেয়া সেদিন এরপর আর বাড়ি ফেরেনি? তাহলে তাহলে শ্রেয়া গেল কোথায়? আর কেনই বা তার ফোন সুইচ অফ? অবাক হয়ে উত্তর দিলেন মিস্টার মজুমদার, সেদিন আমরা দেখা করব ঠিক করেছিলাম ঠিকই, কিন্তু হঠাৎ একটা আর্জেন্ট কেস আসে আমার কাছে, তাই আমি ডাইরেক্ট চলে যাই লোকেশনে। তারপর কিছুদিন ওই কেসটা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আর কল করা হয়নি, কিন্তু তারপর থেকেই ওর ফোন সুইচ অফ। কি? তোমার সাথে নেই মানে? তাহলে তাহলে আমার মেয়ে কোথায়? আমার মেয়েটা কোথায় তাহলে? আমার মেয়ে কোথায়? সত্যি তো, শ্রেয়া গেল কোথায়? তুমি আমার মেয়েকে খুঁজে দাও বাবা, খুঁজে দাও আমার মেয়েকে। আমি অনুরোধ করছি বাবা, আমার মেয়েকে খুঁজে দাও তুমি, আমার মেয়েকে খুঁজে দাও। গলা খাঁকড়িয়ে আমতা আমতা করে উত্তর দিলেন মিস্টার মজুমদার। মানে আমি চেষ্টা করবো কাকিমা, বলে মাথা নিচু করে বেরিয়ে গেলেন। শুধু দোরগোড়ায় স্থানুর মতো দাঁড়িয়ে থেকে গেলেন শ্রেয়ার মা। রুমে পৌঁছে নিজেকে অনেকটা শান্ত করলেন তিনি, আর ডাকলেন, কানাই, কানাই, আরে কোথায় গেলে? কিছুক্ষণ পর কানাই এসে ঘরে উপস্থিত হলো। আমি একটু বেরোবো, দরজাটা একটু বন্ধ করে দাও তুমি। একদম রাতে এসে খাবো, বুঝলে? উদ্বিগ্নভাবে কানাই উত্তর দিল, কেন বাবু, কোথায় যাবেন? দরকার আছে। এই কথা বলে মিস্টার মজুমদার রুম থেকে বেরিয়ে গেলেন। সূর্য তখন হালকা পশ্চিমের পথে ঢলে পড়েছে। সাথে একটা টর্চও রেখেছেন তিনি। অস্তাভ রক্তিম আলো ঘিরে ফেলেছে সম্পূর্ণ পরিবেশটাকে। বন্ধ কলেজের উঁচু উঁচু বিল্ডিংগুলো যেন ফিসফিস করে বলছে, ফিরে যা, এদিকে আসিস না, ফিরে যা। ধীর পায়ে মিস্টার মজুমদার এগিয়ে যেতে লাগলেন সেই বিল্ডিংটায় যেখানে সেদিন দুজনে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিছু সময় এভাবেই কাটল। রক্তাভ পরিবেশটাকে একটা কালো রঙের প্রলেপ ধীরে ধীরে গ্রাস করছে। পুরো পরিবেশটা একদম নিস্তব্ধ। যে কোনো সাধারণ মানুষেরই এই প্রেক্ষাপটে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু মিস্টার মজুমদার বিন্দুমাত্র ভয় পেলেন না। অত্যন্ত কনফিডেন্সের সাথে তিনি এগিয়ে যেতে লাগলেন সামনের দিকে। ততক্ষণে অন্ধকার নেমেই গেছে। টর্চ জ্বাললেন মিস্টার মজুমদার। দূরে কোথাও একটা নাম না জানা প্রাণী ডেকে চলেছে। হঠাৎই সামনে থাকা একদল শেয়াল সেই আওয়াজে গলা মেলালো। ছ্যাঁত করে উঠল মিস্টার মজুমদারের বুকটা। এবার তিনি ভয় পেলেন বই কি। আসলে নিস্তব্ধতার মাঝে হঠাৎ এই বিসদৃশ্য শব্দ সোজা আঘাত করেছে মিস্টার মজুমদারের অন্তরে। একটু সজাগ হয়ে উঠলেন তিনি। হাতে থাকা টর্চটা চারিপাশে একবার ঘুরিয়ে দেখে নিলেন কোথাও কিছু অস্বাভাবিক নেই তো। তারপর খড়মড় শব্দ করে তিনি আবার এগিয়ে যেতে লাগলেন সামনের দিকে। অবশেষে তিনি এসে পৌঁছলেন বিল্ডিংটার নিচে। তন্ন তন্ন করে খুঁজলেন চারিদিকটা, কিন্তু কোনো এভিডেন্স তিনি পেলেন না, না খুনের না শ্রেয়া সংক্রান্ত কিছু। বিষণ্ণতা নিয়ে তিনি ফেরত আসতে যাবেন, ঠিক তখনই তার চেতনা আচ্ছন্ন করল
এক সুগন্ধ, আর কানে ভেসে এলো পায়েলের আওয়াজ। যেন অনেক ফুলের সুবাস একসাথে এসে ঝাঁপিয়ে পড়েছে তার নাকে, আর পায়েলের আওয়াজটাও যেন তীক্ষ্ণ হয়ে উঠল। কিন্তু এ কি, এই গন্ধটা কেমন যেন চেনা চেনা লাগছে তার। কিসের গন্ধ এটা? পারফিউম নাকি? হ্যাঁ, পারফিউমই তো বটে। হঠাৎ মিস্টার মজুমদারের মনে পড়ে যায় ব্যাপারটা। সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় তার শরীরে। পাথরের মূর্তির মতো থমকে যান তিনি। এই গন্ধটা, হ্যাঁ এই গন্ধটাই তো। এই গন্ধের পারফিউম তো শ্রেয়া ব্যবহার করত, কিন্তু কিন্তু এত রাতে এই নিস্তব্ধ বিল্ডিং এ শ্রেয়া কি করছে? চারিদিকে টর্চটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকেন মিস্টার মজুমদার, কিন্তু হঠাৎই দপ করে বন্ধ হয়ে গেল টর্চটা। হাত দিয়ে টর্চটাতে 2-3 বার আঘাত করলেন মিস্টার মজুমদার, যদি কোনো লুজ কানেকশন থাকে, কিন্তু কিন্তু লাভ হলো না। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে 1 হাত দূর অব্দিও কিচ্ছু দেখা যাচ্ছে না। অসহায়তা বোধ করলেন গোয়েন্দা মহাশয়। কানাইকে বোধহয় নিয়ে আসা উচিত ছিল। অনেকটা বিহ্বল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিলেন। তারপরেই ঘটল ঘটনাটা। নিকষ গাঢ় অন্ধকারের মাঝে তার মুখ থেকে মাত্র কয়েক হাত দূরে তপ করে জ্বলে উঠল 2 লাল চোখ। সেই চোখের তারা দুটোর রং লাল, ঘন লাল। সেই চোখ দেখে আতঙ্ক সহ্য করতে না পেরে সশব্দে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লেন মিস্টার মজুমদার। এতদিনের কর্মজীবনের যুক্তি, তর্ক, বিজ্ঞান মনস্কতা সব এক ঝটকায় মুছে গিয়ে তার চৈতন্য গ্রাস করেছে ভয়, এক তীব্র ভয়। এটা কি দেখছেন তিনি? সামনের অবয়বটার পরনে প্রায় অর্ধছিন্ন এক শাড়ি, সারা গায়ে আঁচড়ের দাগ, আর তা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শরীরের উপরের ব্লাউজটা যেন টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে কেউ। স্তনযুগল অর্ধ উন্মুক্ত, আর তাতেও নখের দাগ। ঠোঁটের ডান দিকটাও খুবলানো। মাথার চুলগুলো যেন টেনে ছিঁড়ে নিয়েছে কেউ। এতটা নিষ্ঠুর একজনের প্রতি হয় কি করে মানুষ? তারপর যেন সেই পারফিউমের গন্ধটা বদলে গেল পচা গলা মাংসের গন্ধে। দুর্গন্ধ যেন বাড়তেই থাকলো। সঙ্গে সঙ্গে ওই 2 চোখও এগিয়ে আসতে লাগলো মজুমদার বাবুর দিকে। তিনি লক্ষ্য করলেন মন্থর গতিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে এগিয়ে আসছিল সেই নারী। তার চোখে ক্রোধের ছাপ স্পষ্ট। যতই সেই নারী তার দিকে এগিয়ে আসতে থাকলো, ততই সেই গন্ধ আরো তীব্র হতে লাগলো। কিছুক্ষণ পরেই মজুমদার বাবুর নজর পড়ল মেয়েটির পরনে থাকা শাড়িটার দিকে। দেখেই যেন তৎক্ষণাৎ তার সারা শরীরে বিদ্যুতের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেল। এই শাড়িটা, হ্যাঁ এইটাই তো, সেই কলেজের অনুষ্ঠানে যে শাড়িটা পরে এসেছিল শ্রেয়া। এ তো সেই শাড়ি, কিন্তু এই নারীর পরনে এই শাড়ি কেন? হঠাৎ হাতে থাকা টর্চটা জ্বলে উঠতেই মিস্টার মজুমদার আতঙ্কে ছিটকে পড়লেন। মেয়েটির মুখ দেখে তার হৃৎপিণ্ড যেন পাঁজর চিড়ে বেরিয়ে আসতে চাইল। এটা কি দেখছেন তিনি? সামনে দাঁড়িয়ে থাকা নারী তো আর কেউ নয়, এ তো শ্রেয়া। এতদিন যে মেয়েটাকে নিজের মনের মণিকোঠায় সযত্নে রেখেছেন, সেই শ্রেয়া। কিন্তু এই কি অবস্থা তার? মরা পচা শরীরের গন্ধ যেন তীব্রভাবে মজুমদার বাবুর নাকে আঘাত করছিল। কিন্তু এতদিন বাদে প্রেমিকার সাথে সাক্ষাতের আবেগ তা তিনি উপেক্ষা করলেন, আর কম্পিত স্বরে বললেন, তুই এখানে? আর এ কি অবস্থা তোর? আর এতদিন কোথায় ছিলি? আমি তো এখানেই ছিলাম রে, তুই শুধু আসতে দেরি করে দিলি। আর দেখ ওরা আমার সাথে কি করলো। কারা শ্রেয়া? কারা করেছে এরকম তোর সাথে? শুধু একবার বল। জানি না কারা। পেছন থেকে এসে আমাকে জোর করে নিয়ে যায় অন্ধকার ঘরে, আর হিংস্র কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে আমার ওপর। আমি কতবার ওদের কাছে অনুরোধ করেছিলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা শুনলই না আমার কথা।
সারাটা রাত চলতে লাগলো আমার ওপর ওদের জুলুম। আর নিজেদের চাহিদা ফুরিয়ে গেল তখন আমার নিথর শরীরটা পড়েছিল ওই 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 ঘরের মেঝেতেই। তারপর তারপর একটা কথা কানে ভেসে এসেছিল। বস, একে এখন কি করবেন? কিন্তু কে বা কারা, আর তার সাথে এই সকল খুনের কি সম্পর্ক? হ্যাঁ, আমি মেরেছি। তা না হলে ওরা আবারও আমার মতো ওই মেয়েগুলোকেও। কিন্তু এটা তো ঠিক নয়। তোর কারণে কতগুলো সাধারণ কলেজ স্টুডেন্টের জীবন গেল বলতো? ধারণা আছে কি চাস তুই? শাস্তি, বিচার, মুক্তি। তারপরে অজানা হাওয়া এসে মিলিয়ে নিয়ে গেল শ্রেয়ার শরীর। ব্যাকুল হলেও মজুমদারবাবু আটকাতে চেয়ে চিৎকার করে বললেন, শ্রেয়া, শ্রেয়া যাস না, শ্রেয়া, 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 শ্রেয়া। নিমেষের মধ্যে চারিদিকটা একেবারে শান্ত হয়ে গেল, ঠিক যেমন যুদ্ধের পর রণক্ষেত্র শান্ত থাকে। কিন্তু একটা অসন্তোষ ছেয়ে গেল মজুমদারবাবুর মনে। সব যেন মিলিয়ে গেল। জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে এরকমভাবে দেখবেন সেটা কখনো ভাবেননি তিনি। তার চেয়ে বেশি ভাবতে লাগলেন এটাই যে কে কে করলো এই জঘন্য কাজটা? কেনই বা করলো? কি ক্ষতি করেছিল শ্রেয়া? ভাবতে ভাবতেই তিনি পৌঁছলেন রুমে। কোনো কথা না বলেই বোবার মতো বসে থাকলেন, হাতে শ্রেয়ার ছবিখানা নিয়ে। কিছুক্ষণ চুপটি করে বসার পর তিনি ডাক দিলেন কানাইকে। কানাই, কানাই, একবার আসবে তো আমার রুমে। একটু পরেই উপস্থিত হলো কানাই। তার দিকে এক নজরে দেখে মজুমদারবাবু তাকে বসতে বললেন, আর হাতে থাকা ছবিটা এগিয়ে দিলেন কানাইয়ের দিকে, দিয়ে জিজ্ঞেস করলেন, কানাই, চেনো এই মেয়েটিকে? চমকে উঠল কানাই আর উত্তর দিল, আজ্ঞা বাবু, মানে আমি। মজুমদারবাবু আবারও জিজ্ঞেস করলেন, তুমি কি চেনো? কি হলো, উত্তর দাও। হ্যাঁ বাবু, আমি চিনি মেয়েটারে। চেনো কিভাবে? আজ্ঞা বাবু, আমি আমি অনেক দিন ধরেই প্রিন্সিপাল স্যারের জন্যে কাজ করতেছি। এই মেয়েটার ছবি আমাদের প্রিন্সিপাল স্যারের ঘরে ছিল, কিন্তু এখন আর নেই। আমি আমি আর কিছুই জানি না বাবু। আবারও চুপ হয়ে গেলেন মিস্টার মজুমদার, আর কিছু ভাবতে লাগলেন। পরের দিন সকালে পুলিশ এলো। মজুমদারবাবুও বেরিয়ে গেলেন। উপস্থিত হলেন প্রিন্সিপাল স্যারের রুমে। সবাইকে থেকে তাড়াহুড়ো করেই বেরিয়ে এলেন প্রিন্সিপাল স্যার আর বললেন, পেয়েছেন পেয়েছেন খুনের রহস্য? আমি জানতাম একমাত্র আপনিই পারবেন। কে করেছে খুন? কে? কি হলো, কিছু বলছেন না? বলবেন তো আপনি মিস্টার মল্লিক। প্রিন্সিপাল স্যার অবাক হয়ে উত্তর দিলেন, আমি? হোয়াট ননসেন্স! আমি কিভাবে জানবো? কি বলতে যে চাইছেন কিছুই তো বুঝতে পারছি না। কেন করলেন? কেন খুন করলেন শ্রেয়াকে? কি করেছিল সে আপনার? চমকে উঠলেন প্রিন্সিপাল স্যার। তার পুরো শরীর আস্তে আস্তে ভিজে গেল ঘামে। ঢোক গিলে জবাব দিলেন, কে শ্রেয়া? কিসের খুন? আমার কলেজে তো শুধুই ছেলেদের খুন হচ্ছে। সে তো অনেক পরের ঘটনা, কিন্তু এসবের আগেও যে একটা নৃশংস খুন হয়েছে এই কলেজে, আর সেটা করেছে আর কেউ নয়, আপনি। এবার নিজের মুখেই বলবেন কেন করলেন শ্রেয়ার সাথে এমনটা। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি শ্রেয়াকে। বেশ করেছে। বরাবরই আমার ভালো লাগতো শ্রেয়াকে। ঠিক করেছিলাম ওকে একদিন বলবো আর বিয়ে করব আমরা, কিন্তু যখনই কিছু বলার চেষ্টা করতাম দেখতাম ও তোমার সঙ্গে। সহ্য হতো না, আমার পুরো শরীরে ছুটতো আগুন। সেদিন যখন দেখি কোণের সাজে বসে কারোর জন্য অপেক্ষা করছে শ্রেয়া, আর আটকাতে পারিনি। তাই জোর করে তুলে নিয়ে গেলেন শ্রেয়াকে, তাই তো? আর হিংস্র কুকুরের মতো ঝাঁপিয়ে পড়লেন। এত কিছুর পরও আপনার মন ভরল না, তাই ওকে জীবন্ত সমাতে দিলেন। ইউ ব্লাডি ক্রিমিনাল! প্রচণ্ড উত্তেজনার সাথে কথাগুলো বলতে লাগলেন। পেছন থেকে অনুপমবাবু কাঁধে হাতটা রাখলেন মজুমদার বাবুর আর বললেন, কাম ডাউন মিস্টার মজুমদার, কাম ডাউন। আমি বুঝতে পারছি আপনার মনের কথাটা। আমি কথা দিচ্ছি একে আমি ফাঁসির দড়িতে ঝুলিয়েই ছাড়ব।
তারপর তিনি কনস্টেবলকে নির্দেশ দিলেন। অ্যারেস্ট হিম। পুলিশ কনস্টেবল হাত করাটা পুড়িয়ে নিয়ে গেল প্রিন্সিপালকে। এদিকে মজুমদারবাবু একা একা এগিয়ে যেতে লাগলেন ওই পেছনের ঘরের দিকে। কোথায় যাচ্ছেন স্যার? স্যার স্যার ভেজা চোখের পাতাগুলো মুছে মজুমদারবাবু উত্তর দিলেন, মনে নেই শ্রেয়া কি চাইছিল? হ্যাঁ স্যার, শাস্তি তো পাচ্ছে তার আসামি, তাহলে আর কি। আছে অফিসার, এখনো যে শ্রেয়াকে মুক্তি দেওয়া বাকি। তবে স্যার একটাই কথা আমি বুঝতে পারলাম না, আপনি কিভাবে বুঝলেন এই খুনগুলো কোনো মানুষের কাজ নয়? আলতো করে তাকিয়ে মজুমদারবাবু বললেন, এটাই তো কমন জিনিস অফিসার, যেটা আপনারা মিস করে গেছেন। কি বলুন তো স্যার? ডেট অফ ডেথস, মৃত্যুর দিন। মনে করে দেখুন তো, ঠিক কোন কোন তারিখে খুনগুলো হয়েছে? তারিখটা তারিখটা না না ঠিক মনে পড়ছে না আসলে। বাংলা মাসের 11ই অগ্রহায়ণ, 26শে অগ্রহায়ণ, তার ঠিক পরেই আবার 12ই পৌষ। অর্থাৎ প্রতি মাসের অমাবস্যা এবং পূর্ণিমার দিন। আর পুরো শরীরে এত আঘাতের পরও যখন কজ অফ ডেথটা হার্ট অ্যাটাক, তখন তো ব্যাপারটা আরো ক্লিয়ার, তাই না? তারপর আবার এগিয়ে যেতে লাগলেন পুরনো ঘরটার দিকে মজুমদারবাবু, আর তার ঠিক পিছনে পিছনে পুলিশ অফিসার। হঠাৎ তীব্র ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজে থেমে গেলেন দুজনেই। একটু পরেই কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার স্যার শিগগিরই চলুন, আমাদের গাড়িতে আগুন লেগে গেছে, আর আর ওই গাড়ির মধ্যেই থেকে গেছেন প্রিন্সিপাল বাবু। তৎক্ষণাৎ ঘটনাস্থলের দিকে ছুটে গেলেন সবাই, কিন্তু মজুমদারবাবু দাঁড়িয়ে থাকলেন ওই ঘরেই। মুখে এক অজানা হাসির সঙ্গে বলতে লাগলেন, Oh God, তুমি তোমার আসামিকে শাস্তিটা দিয়েই দিলে শ্রেয়া। আপনি শুনছিলেন শেষ বিচার, কলমে বিশ্বজিৎ দলাই, গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে সুদীপ, মিস্টার মজুমদারের চরিত্রে সুরঞ্জন, গল্পের সূত্রধর ও পুলিশের চরিত্রে আমি পার্থ, অন্যান্য চরিত্রে রূপ, নীলাঞ্জনা, বিশ্বজিৎ, বৃষ্টি, মুস্তাক, প্রহ্লাদ, প্রত্যুষা। আপনাকে গল্পটা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ সুস্থ থাকুন ও ভালো থাকুন। ধন্যবাদ।